সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মুসলিমুজ্জা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাসে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে গত ক্লাসে ধারাবাহিকতায় আজকে আমি এমন একটি বিষয় তোমাদের সামনে আলোচনা করব যা অত্যন্ত আমাদের প্রয়োজনীয় এবং প্রতিদিন আমরা এর সাথে চলছি ফিরছি, আমরা কাজ করছি, কিন্তু আমরা কেউ জানি না যে কীভাবে এই বিষয়টি আমাদের পাঠ্য বিষয়ে এসেছে। আমরা গত ক্লাসে বলেছিলাম বলের বিভিন্ন প্রকার, বিভিন্ন শ্রেণী বিভাগ বলেছিলাম। আজকে সেই বলেরই একটি রূপ আমরা আলোচনা করব। এই বলটি এই পৃথিবীতে বা এই বিশ্বজগতে যত বস্তু আমরা দেখছি আমাদের চারপাশে আছে, এই সকল বস্তুকে নিয়ে, অর্থাৎ এই বস্তুগুলোর মধ্যে যে পারস্পরিক একটা আকর্ষণ বিকর্ষণ কাজ করে, এই বিষয়টি আমরা এখানে আলোকপাত করব। বিজ্ঞানী নিউটন তিনি আবিষ্কার করেছেন যে বিশ্বজগতে যত বস্তু আছে প্রত্যেক বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। আমরা অষ্টম শ্রেণীতে এ বিষয়ে আমরা একটা চমকপ্রদ গল্প শুনেছি। তা আমরা সেদিকে না গিয়ে এই বলটির নামকরণ এবং বলটি কিভাবে পরিমাপ করা যায় এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মহাকর্ষ বল। মহাকর্ষ বল বলেরই একটি রূপ। প্রথমে আমরা জেনে নিব মহাকর্ষ বল কি জিনিস। আমি আগে বলেছি যে এই বিশ্ব জগতে যত বস্তু আছে, আমার কাছে এই দুইটি মার্কার রয়েছে। এই দুইটি মার্কার এরা ভরে যত কম হোক না কেন, এরা পরস্পরকে আকর্ষণ করে। এখানে একটি চশমা আছে, এখানে নির্দেশক কাঠি, এই দুটি পরস্পরকে আকর্ষণ করে। শুধু এই দুটি যে পরস্পরকে আকর্ষণ করে আর কিছু নয় তা কিন্তু নয়। বিষয়টি হচ্ছে যে এই চশমা এই কলমকে আকর্ষণ করে, এই কলম এই মার্কারকে আকর্ষণ করে, এই কাঠিকে আকর্ষণ করে, এই কাঠি এই টেবিলকে আকর্ষণ করে, জানালা দরজা যত বস্তু আমরা দেখছি সকল বস্তু প্রত্যেকেই পরস্পরকে আকর্ষণ করে, একটি বলই আকর্ষণ করে। এই বলটির নামই হচ্ছে মহাকর্ষ বল। অবশ্য এই মহাকর্ষ বল এই বস্তু কণার মধ্যে কার্যকর থাকে। অবশ্যই এই বস্তু কণার ভর থাকতে হবে। শূন্য ভরের কোনো বস্তু হয় না, অতএব শূন্য ভরের এই মহাকর্ষ বল হবে না। অর্থাৎ যে কোনো বস্তুর ভর আছে, যে কোনো বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ আছে, এই আকর্ষণটাই হবে মহাকর্ষ বল। আমরা যদি ধরে নিই যে দুটি বস্তু, একটি হচ্ছে ভর m, দুটি বস্তুর একটি ভর m1 এবং আরেকটি ভর যদি m2 হয়, একটি ভর m আরেকটি ভর m2 হয়। বিষয়টি এরকম, এখানে একটি বস্তু, এইখানে একটি বস্তু রয়েছে। এইটা হলো m1 ভরের এত কেজি, আর এটা হলো m2 কেজি, দুটি বস্তু। তাহলে এই দুটি বস্তু পরস্পরকে একটি বল দিয়ে আকর্ষণ করি। এই বলটার নাম আমরা F দিয়ে প্রকাশ করি। এই বল কার্যকর হবে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব থেকে। এর মধ্যবর্তী দূরত্ব বলতে আমরা বুঝবো যে দুটি বস্তু ভর কেন্দ্র থেকে দূরত্ব। কারণ এই বস্তুর সমস্ত ভর তার ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে, এই বস্তুর সমস্ত ভর তার ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এই দুটি বস্তুর মধ্যে পারস্পরিক যে আকর্ষণ বলটা হবে, এটি দুটি বিন্দু থেকে, দুটি বিন্দু অভিমুখী, একটি হলো এই বিন্দু, একটি হলো এই বিন্দু। এই বিন্দু দুটির দূরত্ব যদি d হয়, তাহলে এই বল F এর মান হবে, প্রথমত এই বলটি আচরণ করবে এই ভরের গুণফলের সমানুপাতিক এবং এটি আরেক আচরণ করবে এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটিকে আমরা এক জায়গায় করলে আমরা পাবো m1 m2
বাই ডি স্কয়ার। সমীকরণ থেকে আমরা দেখছি যে এই বলটা বৃদ্ধি পাবে অর্থাৎ বাড়বে। কিভাবে বাড়বে? যদি বস্তু কণার ভর যদি বেশি হয়, ভরের গুণফলের সমানুপাতিক হবে। ভরের গুণফলের সমানুপাতিক, দুটি যত বেশি হবে বলের পরিমাণ তত বেশি হবে। বস্তু কণা যত বড় হবে, যত ভারী হবে, তাদের মধ্যবর্তী আকর্ষণ তত বেশি হবে। অপরপক্ষে এইটার থেকে আমরা দেখতে পাই যে দূরত্ব যত বাড়বে এর বলের পরিমাণ হবে ব্যস্ত অনুপাতিক অর্থাৎ কমবে। দূরত্ব বাড়লে বল কমে যাবে। কিভাবে কমবে? তার বর্গের পরিমাণ কমবে। এটাকে যদি 2 গুণ করা যায় এটা 1/4 হয়ে যাবে। এটাকে 3 গুণ করলে এটা হয়ে যাবে 9 ভাগের 1 ভাগ। 4 গুণ করলে 16 ভাগের 1 ভাগ। এইভাবে দূরত্ব যত বাড়বে বল তত কমবে, ভর যত বাড়বে বল তত বাড়বে। বিষয়টিকে এইরকম ভাবে আমরা একত্রীকরণ করলাম। এখন এই সমীকরণ থেকে আমরা দেখতে পাই যে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে স্বাভাবিকভাবে একটি ধ্রুবক এসে যায়, আর এই ধ্রুবকটি আমরা এভাবে ক্যাপিটাল জি এখানে ধ্রুবক হিসেবে লিখব m1 m2 বাই d স্কয়ার। এখানে জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। এই জি মহাকর্ষীয় ধ্রুবক আমরা জি ইকুয়াল টু পাবো। এই মহাকর্ষীয় ধ্রুবক যদি আমরা পেতে চাই তাহলে মহাকর্ষীয় ধ্রুবক হবে f d স্কয়ার বাই m1 m2। লক্ষ্য করি এটি পরীক্ষা করে দেখা গেছে যে এই বস্তু কণা যদি অর্থাৎ m1 যদি 1 কেজি হয় আর m2 এটাও যদি 1 কেজি হয়, অর্থাৎ এই বস্তু কণা দুটি 1 কেজি করে যদি হয় আর এর দূরত্ব যদি এটা যদি 1 মিটার হয়ে যায়, দ্যাট ইজ d ইকুয়াল টু 1 মিটার হয়ে যায়, তাহলে এই মানগুলো এখানে বসিয়ে দিয়ে আমরা পাবো g ইকুয়াল টু f ইনটু 1 স্কয়ার বাই 1 ইনটু 1, দ্যাট ইজ g ইকুয়াল টু f। অর্থাৎ 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 1 মিটার দূরত্বে স্থাপন করলে তারা যে এক বলে তার মধ্যে আকর্ষণ করে সেই বলটিকেই আমরা বলছি মহাকর্ষীয় ধ্রুবক। ক্লিয়ার? আমি বিষয়টি আরেকটু বলবো যে যদি 1 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর 1 মিটার দূরে স্থাপন করলে বস্তু দুটি কর্তৃক যে আকর্ষণ বল হবে, অর্থাৎ পরস্পর তারা যে বলে আকর্ষণ করবে সেই বলটাকেই বলছি আমি মহাকর্ষ ধ্রুবক। এখন পরীক্ষা করে দেখা গেছে এই মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান 6.67 ইনটু 10 টু দি পাওয়ার -11। এই মহাকর্ষ ধ্রুবকের মান 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরে স্থাপন করলে এত নিউটন বলে তারা পরস্পরকে ক্রিয়া করে, এত নিউটন বলে পরস্পরকে তারা আকর্ষণ করে। এখন আমরা জি এর একক লক্ষ্য করি এই সমীকরণের দিকে। এখানে যে রাশিগুলো ব্যবহার করা হয়েছে সেই রাশিগুলোর এককের মাধ্যমেই জি এর একক নির্ধারিত হবে। দেখে নেব এফ এর একক হচ্ছে নিউটন, বলের একক নিউটন। ডি হচ্ছে ডিসটেন্স, এর একক হচ্ছে মিটার, এর মাত্রা 2, অতএব এটা হবে মিটার স্কয়ার। নিচে আছে দুটি ভর, প্রত্যেকটি কিলোগ্রাম এবং কিলোগ্রাম। এই নিচে আছে এই জন্য হবে কিলোগ্রাম পার স্কয়ার। তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান এবং তার একক আমরা পেয়ে গেলাম নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার। এখন এই মহাকর্ষীয় ধ্রুবকের প্রকৃতি, এর মান এবং এটা আমরা তার একক আমরা এখান থেকে জেনে নিলাম। এখন এই মহাকর্ষ বলটা যদি দুটি বস্তুর উপরে ক্রিয়া না করে যদি এদের দুটির মধ্যে একটি পৃথিবী এবং অন্য একটি পৃথিবীর উপরস্থ যে কোনো একটি বস্তু হয় তাহলে বিষয়টি কি দাঁড়াবে? তাহলে বিষয়টি এইরকম হয়ে যাবে। আমরা একটাকে ধরলাম এটা পৃথিবী,
ধরে নেব একটি বল হলো, একটি বস্তু হলো পৃথিবী, আর এর উপরস্থ একটি বস্তু, যে কোনো একটি বস্তু। পৃথিবীর কেন্দ্র এখানে, তাহলে পৃথিবী থেকে এই বস্তুটির দূরত্ব হবে এইটুকু। এখানে পৃথিবীর যে ব্যাসার্ধ সেটাই তার দূরত্ব হিসেবে বিবেচিত হবে, কারণ পৃথিবীর ব্যাসার্ধ মোটামুটি 6.37 ইন্টু 10⁶ মিটার প্রায় ধরা হয়। কখনো কখনো এটার মান বইয়ে এটা 6400 কিলোমিটার ধরা হয়। এখানে 6370 কিলোমিটার, যা এত মিটারে রূপান্তরিত। এখন পৃথিবী এবং তার উপস্থিত একটি বস্তু, সাপোজ ধরি পৃথিবী এবং আমি, পৃথিবী আর আমার মধ্যে দূরত্ব কত? পৃথিবীর কেন্দ্র হচ্ছে এই কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত আর, এই ভূপৃষ্ঠ পর্যন্ত আর, এবং আমার নিজের একটি ভরকেন্দ্র রয়েছে। আমার মাথা থেকে পা পর্যন্ত যে ভরকেন্দ্র তা এই বরাবর হতে পারে মেরু, আবার নাভি বরাবর যদি হয় তাহলে মোটামুটি 1 মিটার। তাহলে এই পৃথিবীর ব্যাসার্ধের সাথে আরো 1 মিটার যোগ করলে আমার আর পৃথিবীর দূরত্ব পেয়ে যাবে। এখানে উল্লেখ করা ভালো যে যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ একটি 6370 কিলোমিটার, আর আমার দূরত্ব, আমার যে ভরকেন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব মাত্র 1 মিটার, এই 1 মিটার নেগলিজেবল, এটি উপেক্ষা করা যেতে পারে। সুতরাং পৃথিবী এবং আমার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা আর দিয়ে লিখব, অর্থাৎ ডি ইকুয়াল টু আর, পৃথিবীর দূরত্ব। পৃথিবীর ভরকে আমি ক্যাপিটাল এম দিয়ে লিখব, এত ক্যাপিটাল এম, এবং আমার ভর হলো স্মল এম। এইবার যদি আমার আর পৃথিবীর মধ্যে মহাকর্ষ বলটা নির্ণয় করি, তাহলে মহাকর্ষ বল হবে F ইকুয়াল টু G ক্যাপিটাল M স্মল m বাই আর স্কয়ার। এইটা হচ্ছে পৃথিবী এবং আমার মধ্যবর্তী আকর্ষণ বল, অর্থাৎ এত বলে পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে টানছে, এই বল প্রয়োগ করতে হবে। লক্ষ্য করি যে আমাকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে সেটি কিন্তু আমার ওজন, আর আমরা এই ওজন লিখি এম জি। এইটা এম হচ্ছে আমার ভর, আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আমাকে আমার উপর বল প্রয়োগ করলে আমার ত্বরণ সৃষ্টি হবে, এই ত্বরণ হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। তাহলে যে বল পৃথিবী আমাকে আকর্ষণ করে সেটাই যদি আমার ওজন হয়, তাহলে এই এফ এবং এই ডাব্লিউ একই জিনিস, অর্থাৎ এফ ইকুয়াল টু ডাব্লিউ, দ্যাট ইজ এটা ইকুয়াল টু জি এম G m by r square equal to mg। দেখা যাচ্ছে সমীকরণে উভয় পাশে আমার ভর রয়ে গেছে m, স্মল m। সুতরাং স্মল m কে যদি আমরা কেটে দিই তাহলে থাকে g ইকুয়াল টু থাকে g ক্যাপিটাল m বাই r স্কয়ার। আমরা অভিকর্ষ ত্বরণ g এর মান এখান থেকে পেয়ে গেলাম। g এর মান হচ্ছে ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r স্কয়ার, অর্থাৎ কোন স্থানে এই g এর মান হচ্ছে এটা। লক্ষ্য করি এই সমীকরণে যেখানে g এর মান রয়ে গেছে, এই সমীকরণে বস্তুর ভর নেই, বস্তুর ভর অনুপস্থিত। সুতরাং এই অভিকর্ষ ত্বরণ কোন বস্তুর ভরের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুটি ভারী কি হালকা, ছোট কি বড়, তার উপরে এই অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ভর করে না। কি করে? এইটি নির্ভর করে মূলত আর এর, আর কি? আর হচ্ছে পৃথিবী থেকে বস্তুর দূরত্ব। জি যেহেতু ধ্রুবক, এর পৃথিবীর ভর এটিও ধ্রুবক, সুতরাং জি নির্ভর করে আর এর।
বস্তুর ভর যেখানে এখানে অনুপস্থিত, অতএব এই অভিকর্ষ ত্বরণের মান বস্তু নিরপেক্ষ, বস্তুর উপর নির্ভর করে না, সকল বস্তুর ক্ষেত্রে সমান, বস্তু নিরপেক্ষ। এখন আমরা জি এর মানকে দেখছি যে এটি আর এর উপর নির্ভর করে। তো যদি এটি আর এর উপর নির্ভর করে তাহলে পৃথিবীর গঠনটা আমরা যদি বিবেচনা করি এইরকম, এর উত্তর এবং দক্ষিণ অংশ কাছাকাছি, এদের মধ্যে দূরত্ব কম, অপরপক্ষে পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম এই দূরত্ব কিন্তু অনেক বেশি। অর্থাৎ পৃথিবী তার গঠন অনুযায়ী বিষুব অঞ্চলে দূরত্ব বেশি, কিন্তু মেরু অঞ্চলে দূরত্ব কম। আবার পৃথিবী তার গঠন অনুযায়ী কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও পর্বত, কোথাও সাগর ইত্যাদি। তো আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় এই জি এর মান কেমন, এইটা যদি বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখব যে উত্তর দক্ষিণ বরাবর এই রেখা, পূর্ব পশ্চিম বরাবর এই দিকে যেহেতু কম আর এই পূর্ব পশ্চিমে বেশি, আমি এটাকে বড় আর দিয়ে লিখি, আর এই উত্তর দক্ষিণে যে ব্যাসার্ধ তাকে আমি ছোট আর দিয়ে লিখি। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিলে খুব ভালো হবে যে কেন্দ্র থেকে বিষুব অঞ্চলের দূরত্ব ক্যাপিটাল আর, যা স্মল আর উত্তর দক্ষিণের দূরত্ব থেকে বেশি। যেহেতু এখানে আর এর মান বেশি, সমীকরণ অনুযায়ী তাহলে জি এর মান হবে কম। আর যেহেতু বেশি, এখানে লিখব আর বেশি, অতএব জি কম, জি কম, ব্যস্ত অনুপাত। ঠিক অনুরূপভাবে মেরু অঞ্চলে এখানে আর কম, অতএব জি এর মান হবে বেশি। সুতরাং দেখা যাচ্ছে যে ওজন, আমরা ওজনের যে রাশিমালা এখানে লিখেছি, এই ওজন নির্ভর করে ভর, বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণের উপর। ভর যেহেতু বস্তু নিরপেক্ষ, এক সমান থাকে, সর্বত্রই সমান, এটি পরিবর্তনশীল নয়, সুতরাং ওজন নির্ভর করে অভিকর্ষ ত্বরণের উপর। অভিকর্ষ ত্বরণ বেশি হলে ওজন বেশি, অভিকর্ষ ত্বরণ কম হলে ওজন কম। যেহেতু এখানে অভিকর্ষ ত্বরণ কম, অতএব সিদ্ধান্ত হলো ওজন কম। আবার এখানে যেহেতু বিষুব অঞ্চলে, মেরু অঞ্চলে যেহেতু জি বেশি, অতএব ওজন বেশি। অর্থাৎ একই বস্তু ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, জি এর মান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেল। তো জি এর মান যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে যায় তাহলে এটিকে আমরা বলবো যে এটি স্থান নিরপেক্ষ নয়, এক এক জায়গায় এক এক। তাহলে সিদ্ধান্ত হলো যে জি এর মান বস্তু নিরপেক্ষ, কিন্তু এটি স্থান নিরপেক্ষ নয়। সকল বস্তুর ক্ষেত্রে সমান, কিন্তু সকল স্থানের ক্ষেত্রে সমান নয়, ভিন্ন ভিন্ন। আরেকটা জিনিস আমরা যে গেলাম, এই পৃথিবীর গঠনের জন্য বিভিন্ন জায়গায় আমাদের ওজন কম বা বেশি। এই অঞ্চলে জি এর মান কম, এই অঞ্চলে জি এর মান বেশি। আদর্শ মান ধরা হয় ঠিক এই, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রি অক্ষাংশ বরাবর এই অঞ্চলে জি এর মান আদর্শ। আর এই আদর্শ মানকে আমরা অ্যাপ্রক্সিমেটলি দেখি 9.8, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা জি, পৃথিবী বিভিন্ন তার গঠনের জন্য বিভিন্ন জায়গায় জি এর মান এবং জি এর আদর্শ মান, কোথায় ওজন কম, কোথায় ওজন বেশি ইত্যাদি সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা এখান থেকে পাই। এবার আমরা একটা গণিতের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে সেখানে জি এর মান কেমন সেটা আমরা দেখে দেওয়ার চেষ্টা করব। আমরা ধরে নেব যে এইটা পৃথিবী, আর এখান থেকে 100 কিলোমিটার দূরে
আছে স্পেস স্টেশন। 100 কিলোমিটার উপরে আছে স্পেস স্টেশন। এখানে জি এর মান কত? ধরে নেব আমরা এখানে জি এর মান হল জি ড্যাশ। তাহলে সূত্র অনুযায়ী জি ড্যাশ করতে আমরা পাবো ক্যাপিটাল জি পৃথিবীর ভর এবং এখানে এই জি এর মান বার আর স্কয়ার, অর্থাৎ দূরত্বটা কত? দূরত্বটা হলো এখান থেকে পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠ পর্যন্ত আর প্লাস এটা হলো 100 কিলোমিটার, দ্যাট ইজ 10⁻³ এত মিটার। তাহলে আমরা এটা লিখব আর প্লাস 100 কিলোমিটার স্কয়ার। এদিকে যদি আমরা মানগুলো বসানোর চেষ্টা করি তাহলে দেখব যে জি এম পরে আমরা মান বসাবো বাই, এটাকে আমরা ছোট আর দিয়ে লিখি, যে এটাকে আমরা ছোট আর দিয়ে লিখলাম, তাহলে এই মানটা হয়ে যাবে প্লাস ছোট আর স্কয়ার। এবার এখান থেকে আমি এই বন্ধনীর ভিতরে দুটি পদ থেকে যদি আমরা আর কমন নেই, তাহলে আর কমন নিলে অন, এ আর থেকে আর কমন নিলে অন, প্লাস এ আর থেকে আর কমন নিলে আর বাই ক্যাপিটাল আর স্কয়ার। এই স্কয়ার আর কমন এসে আর উপরে থাকবে, এরকম দিয়ে আমরা পেলাম। এখন এই জিএম বাই আর স্কয়ার আমরা এখানে লিখে রেখেছি, জিএম বাই আর স্কয়ার ইকুয়াল টু জি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটি, পৃথিবী পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ ডিভাইডেড বাই 1 প্লাস স্মল আর বাই ক্যাপিটাল আর স্কয়ার। এখন এটা যদি আমরা মান বসাই 9.8 ডিভাইডেড বাই 1 প্লাস এ আর এর মান 100 গুণিত 10⁻³ মিটার বাই এ আর এর মান 6.37 ইন্টু 10⁻6 মিটার, এর যদি স্কয়ার করি তাহলে যে মানটা পাবো তা হবে 9.48 অ্যাপ্রক্সিমেটলি। দেখতে পাচ্ছি যে পৃথিবী পৃষ্ঠে এই জি এর মান ছিল 9.8 মিটার পার স্কয়ার, কিন্তু এখান থেকে 100 কিলোমিটার উপরে গিয়ে আমরা এই অভিকর্ষ ত্বরণ জি এর মান পাবো 9.48 মিটার পার সেকেন্ড স্কয়ার, এত মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন প্রশ্ন হল যে বস্তুর যে ওজন W ইকুয়াল টু mg, ভর তো সর্বত্রই আছে, যদি m ইন্টু 0 দ্যাট ইজ g ইকুয়াল টু 0 হয় তাহলে ওজন 0 হয়ে যাবে, অর্থাৎ সেখানে যে কোনো বস্তু তাকে ওজনহীন মনে করবে, তার ওজন থাকে না, 0 হয়ে যাবে। এখন পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার দূরে যে স্পেস স্টেশন আছে সেখানে কিন্তু মানুষ কিংবা যাই ওখানে যে কোনো বস্তু রাখি না কেন তা কিন্তু ওজনহীন মনে করবে, সেখানে তার কোনো ওজন থাকবে না, অর্থাৎ তারা ভেসে বেড়াবে। আমরা বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে আমরা বিভিন্ন ছবি দেখি যে একটা মহাকাশ যানের মধ্যে যাত্রীরা কিভাবে চলাচল করছে, তারা ভেসে ভেসে চলাচল করছে, ঠিক মাছের মতো। মাছ যেমন পানিতে ভেসে ভেসে যায়, ঠিক তেমন তারা বাতাসে ভেসে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আসছে ইত্যাদি। তো সেখানে এই তথ্য অনুযায়ী দেখা যাচ্ছে যে জি এর মান 9.48 আছে, 0 নয়, সুতরাং দেখা যাচ্ছে তার ওজন তো থাকে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার ওজন নেই, শূন্য। এই বিষয়টি কিভাবে আমরা ব্যাখ্যা করব? লক্ষ্য করি যে একটা বস্তুকে যদি দুই দিক থেকে বল প্রয়োগ করা হয়, এই দিকে আর এই দিকে এক বল এবং সমপরিমাণ বল যদি এই দিকে দেয়া তাহলে এই বস্তুটি স্থির থাকে, অর্থাৎ সে কোনো দিকেই বল অনুভব করে না। এখন আমরা দেখে নেব এই জায়গাতে কি ঘটনা ঘটে। এই জায়গায় পৃথিবী
তার অভিকর্ষের কারণে যে বলটা এর উপরে প্রয়োগ করে, ধরে নেই এই স্টেশনের ভর m, তাহলে এখানে হবে m a g, এই পরিমাণ বল নিচে দিকে যাবে। আর এর ওজনহীন বলে করে এই কারণে যে এর উপরে মহাকাশের আরো অনেক গ্রহ নক্ষত্র রয়ে গেছে, পাশাপাশি চাঁদ আছে, আরো কিছু আছে। এই গ্রহগুলোর আকর্ষণ এর সাথে কাজ করে, অর্থাৎ পৃথিবী কেন্দ্রের দিকে এতবার আকর্ষণ করে, ঠিক তেমনি উপরে এই এম জীবন ধরে উপরের দিকেও আকর্ষণ করে। ফলে লব্ধি বল এক স্পেসের বস্তুর উপরে শূন্য। লব্ধি বল যেহেতু শূন্য, অতএব সেখানে প্রত্যেক বস্তুই তাকে নিজেকে ওজনহীন মনে করে। বন্ধুরা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে এর পরবর্তী অংশ, এই বল আর কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে সেই বিষয়গুলো নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।